বছরের সৃষ্টি আর ওর 13 বছরের ভাই ঘরের গার্ডেনে খেলছিল। আর সেখানেই টি টেবিলে বসে অঙ্গদ আর গুঞ্জন চায়ের চুমুকের আনন্দ নিচ্ছিল। অঙ্গদ, তোমার মনটা কোন দিকে আছে? কোন চিন্তায় ডুবে আছো? কি আর বলি, প্রমোশন হয়েছে তার জন্য আমি সত্যিই খুব খুশি, কিন্তু এই প্রিয় বাড়িটা ছেড়ে চলে যেতে হবে এটা ভেবে কষ্ট পাচ্ছি। তাই আমি বুঝতে পারছি না যেটা আমি কিভাবে তোমাকে বোঝাবো। এই ঘরটা তো আমারও খুব পছন্দ, কিন্তু প্রমোশনের সাথে তোমার পোস্টিংও তো হচ্ছে, তো আমাদের এই ঘর তো ছাড়তেই হবে। কিছুদিন তো সবার মনে পড়ে, কিন্তু আস্তে আস্তে সব নর্মাল হয়ে যায়। প্রত্যেকে বিকেলে 5টার পর নিজের কার নিয়ে ঘর থেকে বেরোলো। আর 4 ঘন্টা পর সরোরপুর পৌঁছালো। আঙ্গাদ, এখন এই ঘরটা কত দূরে? সরনপুর তো চলে এসেছে, তাই না? হ্যাঁ, কল করছি আমি অশ্বিনকে। হ্যালো অশ্বিন, আরে ওই বাড়িটার অ্যাড্রেস আমাকে পাঠিয়ে দে না, আমরা সরুরপুরতে পৌঁছে গেছি। অঙ্গদ, যে বাড়িতে কোম্পানির তরফ থেকে তোকে থাকার ব্যবস্থা করে দিয়েছে না, সেই বাড়িটাতে জলের সমস্যা হয়েছে রে। ওটা ঠিক করতে 2 সপ্তাহ সময় এখনো লাগবে, সেই জন্য আমি তোকে একটা নতুন অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। ওটা একটা নির্জন জায়গায়, ঠিক আছে, কিন্তু বাড়িটা খুবই সুন্দর। তোরা ওখানে 2 সপ্তাহের জন্য অ্যাডজাস্ট করে নে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই পাঠিয়ে দে। এখন আর কি করা যাবে বল। অশ্বিন আঙ্গাদকে একটা অ্যাড্রেস পাঠালো, আর কিছুক্ষণের মধ্যেই ওদের গাড়ি একটা বড় ঘরের সামনে এসে দাঁড়ালো। ও মাই গড, এই ঘরটা তো একটা বাংলোর মতন লাগছে, এটা খুবই সুন্দর। হ্যাঁ বাবা, এটা তো আমাদের পুরনো ঘরের থেকেও খুব ভালো। ঘরের ভেতর যেতেই ওদের সবারই ঘর খুব পছন্দ হয়। ওরা ডিনার করে আর তারপর নিজের নিজের ঘরে চলে যায়। রাতের প্রায় 10টা বাজছিল। সৃষ্টি মোবাইল দেখছিল আর মোহিত ওর পাশেই শুয়েছিল। তখনই সৃষ্টির মোবাইল রিং হতে শুরু করলো। আরে, এটা তো সুশান্তের কল। ও কল ওঠালো আর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। হ্যাঁ সুশান্ত, কেমন আছো তুমি? আরে তোমার কথা খুব মনে পড়ছিল আমার, কি করব কিছু বুঝতেই পারছিলাম না। আরে আমার জান, একটু তো অপেক্ষা করো। আমি কি জানতাম যে প্রমোশনের সাথে বাবার পোস্টিংও হয়ে যাবে? সৃষ্টির ঘর 3 তলায় ছিল। ও সুশান্তের সাথে কথা বলতে বলতে ঘরের পেছনের দিকের ব্যালকনিতে ও পৌঁছে যায়। ওখানে ও একটা পুরনো ঘর দেখতে পায়। সুশান্ত, আমি তোমার সাথে এক্ষুনি কথা বলছি। ওয়াও, কি সুন্দর মহল, কিন্তু দেখে মনে হচ্ছে এখানে যেন কেউ থাকে না। কিছুদিন পরে সৃষ্টি ওখানে একজন ভদ্রমহিলাকে দেখতে পান, যে সাদা রঙের সালোয়ার কামিজ পরেছিল। ও নিজের হাতে একটা থালি নিয়ে ওর বাড়ির গেট দিয়ে দাখিল হচ্ছিল। এই আবার কে? ওই মহিলার হাতে একটা থালা ছিল, যার ভেতরে একটা প্রদীপ, একটা ইতরের ছোট বোতল আর গোলাপ আর একটু মিষ্টি ক্ষীর রাখা ছিল। ও ঘরের দরজার সামনে পৌঁছে একবার এদিক ওদিক দেখলো, তারপর ওই ঘরের ভেতরে ঢুকে গেল। পেয়ে গেলাম একটা মিস্ট্রি, কালকে গিয়ে দেখবো এই ঘরের ভেতরে কি আছে। তখনই ও একটা চিৎকার শুনতে পেল, যেটা শুনেও ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পরে ওই ভদ্রমহিলাই ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আবার ওই একই রাস্তা দিয়ে ও চলে গেল যেই রাস্তা দিয়ে ও এসেছিল। পরের দিন রাত্রিবেলায় ডিনার করার পরে সৃষ্টি পাপাকে বলল, বাবা, আমি একটু হেঁটে আসছি। সারাদিন ঘরের ভেতরেই কেটে গেল, আর খাবারও হজম হয়ে যাবে, আর একটু হেঁটে ভালোও লাগবে। ঠিক আছে, কিন্তু সঙ্গে করে তুমি মোহিতকে নিয়ে যাও, আর বাড়ি থেকে বেশি দূরে যেও না। সৃষ্টি মোহিতকে নিজের সাথে নিয়ে নিল আর ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। দিদি, চলো সামনের পার্কে যাই, খুব বড় পার্ক, তাই না? হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু আমার মন তো ওই মহলের ভেতরে যেতে চাইছে, যেটা আমাদের ঘরের একদম পেছন দিকে। ওহো দিদি, তুমি এখানেও শুধু মিষ্টি খুঁজে বেড়াচ্ছ। আরে, এসব আমার পছন্দ হয়, চল তুইও আমার সাথে চল। দুজনে এবার চুপিসারে ওই ঘরের কাছে এসে পৌঁছালো। ওরা দরজায় তালার বদলে
সবুজ আর কালো রঙের দড়ি জড়ানো দেখলো। এগুলোকে একদম ছুঁস না, এটা নিশ্চয়ই কোনো রক্ষা সূত্র, মানে অভিমন্ত্রিত দড়ি। এই অভিমন্ত্রিত দড়ি কি হয়? আরে এসব আমি তোকে পরে বলবো, প্রথমে একটা বড় জানলা খুঁজি। এবার একটা বড় জানলার রাস্তা দিয়ে ওরা ওই মহলের ভেতরে পৌঁছে গেল। ওরা ভেতরে আসতেই একটা অদ্ভুত রকমের হাওয়া চলতে লাগলো আর বেড়ালদের কান্নার আওয়াজ আসতে লাগলো। দিদি, আমার খুব ভয় করছে, আমি যাব না, চলো বাড়ি যাই। আরে এত কেন ভয় পাচ্ছিস? আমি আছি তো তোর সাথে, তুই ভয় পাস না, চল যাই, আগে যাই। ওরা দুজনে এবার আগে এগোতে লাগলো। ওদের পায়ের আওয়াজ পুরো করিডোরে শোনা যাচ্ছিল। করিডোর হয়ে একটা দরজার সামনে ওরা এসে পৌঁছালো। ওই দরজার দুই পাটিতেই এক এক কাগজ লাগানো ছিল, যার মধ্যে আরবি ভাষাতে কিছু লেখা ছিল। দিদি, এটা কি লেখা আছে? ওফো, আমি আরবি ভাষা বুঝি না। এইটা বলেই সৃষ্টি দরজা খুলে দিল। ভেতরে পা রাখতেই ওরা নিজের সামনে একটা তাঁবুত দেখতে পেল। এই তাঁবুত? দিদি, এবার আমার খুব ভয় করছে, এবার তুমি চলো এখান থেকে, পরে তুমি একলা চলে এসো। সৃষ্টি কিছু ভাবতই তার আগেই ওরা কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। মোহিত, চল কোথাও গিয়ে লুকিয়ে যাই, মনে হচ্ছে কেউ আসছে। ওরা দুজনে একটা কোণায় লুকিয়ে গেল আর দরজার দিকে তাকাতে থাকলো। দরজা খুলল আর সেই সাদা সালোয়ার কামিজ পরা মহিলা নিজের হাতে থালা নিয়ে ভেতরে এলো। ওই তাঁবুতের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। ওই থালাটা মাটিতে রাখলো। ওই থালা থেকে ইতরের শিশি ওঠালো আর ওই তাঁবুতের মধ্যে ছড়িয়ে দিল। কিছুক্ষণ পরে ওই মহিলাই ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। সৃষ্টি আর মোহিত ওই তাঁবুত দেখে দেখছিল। তখনই একটা ভয়ঙ্কর মুন্ডু তাঁবুত থেকে বেরিয়ে সৃষ্টি আর মোহিতকে দেখতে থাকলো। ও একটা জিন ছিল, যেটা পুরোপুরিভাবে তাঁবুত থেকে বাইরে বেরিয়ে এলো। মাথায় দুটো শিং, লাল শরীর, চোখ নীল রঙের চকচক করছে আর হাতে ধারালো নখ। ওরা দুজনেই দৌড়ে দরজার দিকে এগিয়ে গেল। মোহিত তো ঘর থেকে বাইরে বেরিয়ে গেল, কিন্তু ওই জিন পেছন থেকে সৃষ্টির পা ধরে নিল। মোহিত এত ভয় পেয়েছিল যে ও পেছনে ঘুরে আর কিছু দেখলই না। ও একদম নিজের বাড়ির ঘরে এসে দাঁড়ালো। সকাল হতেই যখন সবাই ব্রেকফাস্ট টেবিলে এলো, তো ওরা সৃষ্টির একটা নতুন রূপ দেখলো। ও সালোয়ার কামিজ পরেছিল। সৃষ্টি, এটা কি পরেছিস তুই? তোর সালোয়ার কামিজ কবে থেকে পছন্দ ছিল? এখন থেকে আমি এরকমই জামা কাপড় পরবো। তুমি এটার অভ্যেস করে নাও, তাহলে সেটাই ভালো হবে। এটা বলেই ও ব্রেকফাস্ট করতে শুরু করলো। সবারই ওর এইসব কথা একটু অদ্ভুত লাগলো। ও খেয়েই যাচ্ছিল আর টেবিল থেকে খাবারের জিনিস শেষ হতে থাকলো। আম্মি, কাল থেকে খাবার একটু বেশি বানিও, আমি তো এখনো ক্ষুধার্ত রয়ে গেলাম। এটা বলেই ও ওর ঘরে চলে গেল। ওর ঘর থেকে অদ্ভুত রকমের আওয়াজ আসতে লাগলো। সকাল থেকে সন্ধে ও কারোর সাথে কোনো কথা বলল না। ঠিক 8টার সময় ও ডিনার করার জন্য টেবিলে এলো। আম্মি, এইসব তুমি কি বানিয়েছো? আমি এসব জিনিস কি করে খাবো? এসব কি আমি বলে যাচ্ছ আমায়? আর এটা তোমার পছন্দের মটর পনিরের সবজি, তুমি এগুলো খাবে না? আমি এক্ষুনি আসছি। এটা বলেই ও ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। ও আবার কোথায় যাচ্ছে? কি হয়েছে ওর? আমি ওর সাথে এবার যাই তো। আঙ্গাত ওর পেছন পেছন গেল। মনে হচ্ছিল যেন সৃষ্টি চোখের নিমিষে গায়েব হয়ে গেল। ও একটা হোটেলে পৌঁছালো। বলুন ম্যাম, কি খাবেন আপনি? 1 ডিশ মাটন কোরমা আর 10টা তন্দুরি রুটি নিয়ে আসুন। এটা শুনে ওয়েটার হতবাক হয়ে ওকে দেখলো। আপনি 10টা রুটি খেতে পারবেন তো? আপনি কি যাবেন নাকি আমি অন্য জায়গায় চলে যাব? এটা শুনে ওয়েটার ওখান থেকে চলে গেল আর ওর অর্ডার নিয়ে এলো। সৃষ্টি খাবার শুরু করলো, তো আশেপাশে বসে থাকা সব লোক অদ্ভুতভাবে ওকে দেখতে থাকলো। আর সামনে বসে থাকা
একজন যুবক ওকে ওপর থেকে নিচে মাপছিল। শুনুন, আরো 5টা রুটি একটু নিয়ে আসুন। ওয়েটার 5টা রুটি আরো ওকে নিয়ে এসে দিল। কখনো মাংস না খাওয়া সৃষ্টি আজ মাটন কোরমা আর 15টা রুটি খেয়ে নিয়েছিল। তারপর ওখান থেকেও বেরিয়ে গেল। তারপর সেই যুবক কিছু পদক্ষেপ পেছনে ওর পিছু করছিল। যখন ও দেখলো আশেপাশে কেউ নেই, তখন ও ওর কাছে গেল আর ওর হাত ধরে নিল। এই আবার কি ধরনের অসভ্যতামি? একজন একলা মেয়েকে এইসব নিরিবিলি জায়গায় ছোঁয়ার আপনার সাহসই বা কি করে হলো? আরে আমার জান, রাগ করছো কেন? যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ভদ্র মেয়ে হয়ে তুমি রাত্রে একা কোথায় ঘুরে বেড়াচ্ছ, তখন তুমি কি বলবে? আপনি একজন পরপুরুষ। আমাকে এভাবে ছুঁয়ে আপনি একদম ঠিক করেননি। এবার আপনাকে এর মাসুল দিতে হবে। আমার জান, আপনার জন্য তো আমি মরতেও রাজি আছি। একবার বলেই দেখো না। তখনই সৃষ্টির চোখ লাল লাল চমকাতে লাগলো। ওর পা এত লম্বা হয়ে গেল যে ওই ছেলের থেকে অনেক উঁচু দেখতে লাগলো। ওর কাঁধ অন্তত পক্ষে 10 ফিট হয়ে গেল। আর ওই ছেলে হতবাক চোখে ঘাড় উঠিয়ে ওর চেহারা দেখতে থাকছিল। ভূত, ভূত, ভূত! এটা বলেই ও পালাতে চেষ্টা করছিল। তখনই সৃষ্টি ওর ঘাড় ধরে নিল আর একই ঝটকায় ওর মাথা শরীর থেকে আলাদা করে দিল। সৃষ্টি ওর কাটা মাথা নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেল। ওর কাটা মাথা দিয়ে রক্ত ঝরতে লাগলো, যার রেখা বানাতে বানাতে ও ওই মৃতদেহর থেকে অনেক দূরে এগিয়ে গেল।